দর্শক বিশ্বভাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান, আপনারা দেখছেন নিউজ 24। এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করি নতুন নতুন ব্যবসার সম্ভাবনা নিয়েও। আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। মানুষ কতটা নিরাপদে খাদ্য কিনে তা কিনতে পারছেন, খেতে পারছেন, এবং এই খাদ্য যারা নিশ্চয়তা দিবেন খাদ্য ভেজাল মুক্ত কিংবা নিরাপদের, তারা কতটা দায়িত্ব পালন করছেন, এই বিষয় নিয়ে আমরা আজকের বিস্তারিত আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে রয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাপের সভাপতি গোলাম রহমান, রয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রেজাউল করিম সরকার রবিন, এবং সবশেষে রয়েছেন বিসিসিআই সদস্য ইমরান হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংলাপে। দর্শক, যেমনটি বলছিলাম, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এ নিয়ে দীর্ঘদিন ভোক্তা অধিকার নিয়ে যিনি কাজ করছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। আমরা শুরুতেই তার কাছে যেতে চাচ্ছি। গোলাম রহমান, যেটা আমরা বলছিলাম যে আসলে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, দীর্ঘদিন ধরে আমরা নানা অভিযোগ আসলে শুনছি ভোক্তাদের কাছ থেকে, ক্রেতাদের কাছ থেকে, যে তারা মানে বাজারে যে পণ্য কিনছেন সেটা সঠিকভাবে পাচ্ছেন না, সেখানে ভেজাল আছে। রেস্তোরাঁয় কিংবা যেখানে খাবার খাচ্ছেন সেটাও 100% ভেজাল মুক্ত কিনা, এরকম নানা প্রশ্নই রয়েছে। আসলে ভোক্তারা এই যে অধিকার পাচ্ছেন না, তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না, তো কেন পাচ্ছেন না? এ বিষয়ে তো আইনও রয়েছে। নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের পূর্ব শর্ত। খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে নানা রোগ বালাইয়ের সৃষ্টি হয়। এখন আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এবং তার মূল কারণ হলো অতি লোভ, নকল, ভেজাল, তারপরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা, বিভিন্ন ধরনের কেমিক্যালস মিশ্রণ, এইসব আমাদের এখানে নিত্য দৈনন্দিন ঘটনা। সরকার চেষ্টা করছে, এবং এই জন্য সম্প্রতি বেশ কয়েকটা আইন হয়েছে। আপনারা জানেন যে নিরাপদ খাদ্য আইন 2013, এবং এর অধীনে একটা কর্তৃপক্ষ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ নাম সর্বস্ব, মাত্র কয়েকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো এবং প্রশিক্ষিত জনবল নিয়োগের কাজ এখনো অনেকটা দূরে আছে। এছাড়া আছে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, এর অধীনেও একটি এই ডাইরেক্টরেট বা অধিদপ্তর সৃষ্টি করা হয়েছে। কিছু লোকজন এতে দেওয়া হয়েছে, তবে এর কার্যক্রম আরো জোরদার করা দরকার। এছাড়া আছে ফরমালিন নিয়ন্ত্রণ আইন। একসময় আমাদের এখানে ফরমালিনের প্রকোপটা, বিশেষ করে সেলফ লাইফ বৃদ্ধি করার জন্য ক্ষতিকর কেমিক্যালস, ফরমালিন এবং অন্যান্য কেমিক্যালস, 14-15টা কেমিক্যালস ব্যবহার হতো। সেই সবগুলিকেই অন্তর্ভুক্ত করে একটি আইন করা হয়েছে, এবং সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই যে এইসব আইন করা হয়েছে, এর সুফল কিন্তু এখন পর্যন্ত ভোক্তারা পাচ্ছে না। এর কারণটা হলো, এছাড়া অন্যান্য প্রচলিত আইন তো আছে, এর কারণটা হলো এর ইমপ্লিমেন্টেশনের জন্য যে সাংগঠনিক কাঠামো, সেটা কিন্তু নট ইন প্লেস। এখন মোবাইল কোর্ট পরিচালনা করে অপরিচ্ছন্ন জায়গায় খাওয়া দাওয়া, বিশেষ করে রোজার সময় এটার প্রবণতা বেড়ে যায়। যে রোজা হলো সংযমের মাস, কিন্তু দেখা যায় সংযম তো দূরের কথা, এই সময় যেন একটা মহোৎসবের সৃষ্টি হয়। তো আমরা সরকারকে অনুরোধ করব, বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন, র্যাব, তারপরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি, সিটি কর্পোরেশন, এরা যেন এই যে খাদ্য যাতে ভেজাল না হয়, খাদ্য যাতে পচা দুর্গন্ধযুক্ত জায়গায় বা পদ্ধতিতে প্রস্তুত না করা হয়, এইসব দিকে দৃষ্টি রাখতে, এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে একটা কার্যকর পদক্ষেপ নিতে।
জি, আমি একটু রেজাউল করিম সরকার আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব, তো এটা আপনারাও খুব জড়িত এর সঙ্গে, আসলে মানুষকে খাবার পরিবেশনের সঙ্গে, যেটা বলবো যে রেস্তোরাঁয় যায় মানুষ, সেখানে খাবার খায়। আমরা আবার বিভিন্ন সময় দেখেও থাকি যে, যেটা গোলাম রহমান বলছিলেন, যে মোবাইল কোর্ট পরিচালনা করে সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে আমরা খাবার পরিবেশন দেখি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা দেখি, কারাদণ্ড দেওয়া হয়, সেখানে যে জরিমানার বিষয় দেখি। তো আসলে আমাদের দুর্বলতার জায়গাগুলো কোথায়? কেন নিশ্চিত হচ্ছে না যে আমরা রেস্টুরেন্টে যাব বা যে পণ্য কিনবো সেখান থেকে আমরা নিরাপদে এবং ভেজাল মুক্ত খাদ্য খাবো বা কিনবো? কোথায় আমাদের গলদ রয়েছে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে যে, প্রথমে আমি একটু ছোট করে বলে নেই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটা সরকার গঠন করেছেন 2013 সালে, এটা গঠনের পূর্বেই, যখন গঠন হবে, যে সভাতে আলোচনা হচ্ছে যেখানে, সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল আমার, এবং সেখানে জার্মান রাষ্ট্রদূত ছিলেন প্রধান অতিথি। আলোচনাটা হচ্ছিল তৎকালীন মাননীয় খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে। তো সেইখানে মূলত আইনটা করা হচ্ছিল আসলে খাদ্য নিরাপত্তা আইন। জার্মান রাষ্ট্রদূত বললেন যে খাদ্য নিরাপত্তা আইন হতে পারে না বাংলাদেশে যে অবস্থা, এটা জার্মান, কানাডা, সুইডেন করতে পারে, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন করতে পারে। এবং পরবর্তী সময় দেখলাম যে এটা খাদ্য নিরাপত্তা আইন না হয়ে এটা নিরাপদ খাদ্য আইন হয়েছে, এবং নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষ গঠন হয়েছে। এবং স্যারের সাথে আমি ছোট করে দ্বিমত করি, সেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটা গঠিত হয়েছিল একেবারেই প্রথম লগ্নে, মানে যখন 2 মাস 3 মাসে, সে সময় তাদের জনবল সংকট ছিল এবং সেভাবে কাজ করতে পারেনি। কিন্তু আমি জেনে দায়িত্ব নিয়ে বলতেছি স্যারকে যে এখন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে অবয়বে বা যে মানে সুপরিসরভাবে কার্যক্রম শুরু করেছে, এটাই আমাদের প্রত্যাশিত ছিল, ভোক্তার পক্ষে থেকে, সরকারের পক্ষ থেকে। হয়তো আমরাও এটা মনে করি। ইতিমধ্যেই আমাদের সাথে অনেকবার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সভা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। সেখান থেকে আমরা ফাইন্ড আউট করেছি, যেটা স্যার বলছেন বা আপনি বলছেন, যে মানুষ তো প্রত্যাশা নিয়ে যায় আমার রেস্তোরাঁয় নিরাপদ খাদ্যের জন্য, কেউ তো পচাবাসি খেতে চায় না। তো পচাবাসির একটা বিষয় হচ্ছে কি, আমাদেরকে একটা ঢালা অভিযোগে অভিযুক্ত করা হয়। আমাদের কিন্তু মূলত ফুড টেস্টারই বলেন আর কি বলে, আমাদের সমালোচকই বলেন, সেটা হচ্ছে কাস্টমার, খরিদ্দার। যদি কোনো রেস্তোরাঁ একদিনও পচাবাসি খাওয়ায়, ওই পরের দিন আপনি কিন্তু খেতে যাবেন না। আপনি রেস্তোরাঁয় খান, ছাত্র জীবনে খেয়েছেন, সকলেই কম বেশি, হয়তো মানের কম বেশ রেস্তোরাঁ, কিন্তু রেস্তোরাঁয় মোটামুটি সবাই খাওয়া দাওয়া করছেন, এবং আমাদের একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে বাংলাদেশে। তো আমরা এই জিনিসগুলো যদি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই, স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে চাই, তাহলে তার কিছু পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তের মধ্যে অন্যতম হচ্ছে, আমার যে কর্মী বাহিনী যারা খাদ্য প্রস্তুত করেন, যারা পরিবেশন করেন, সংরক্ষণ করেন, মালিক তো আমি সব কাজ করি না। কিছু হয়তো যাদের ওই মালিক স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মিলে রেস্তোরাঁ চলে, সেগুলো ভিন্ন কথা। এত ব্যতীত বাকি রেস্তোরাঁগুলো চলে হচ্ছে শ্রমিক কর্মচারী দিয়ে। আমাদের একটা শ্রমিক কর্মচারী প্রশিক্ষিত না সংশ্লিষ্ট বিষয়ে। আমরা বহুবার সরকারকে বলছি যে আপনার প্রশিক্ষণ, আমরাই উদ্যোগী হয়ে করব, সরকার আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেয়, জায়গা দিয়ে, প্রশিক্ষক দিয়ে, অথবা আইন করে কিছুটা সহযোগিতা করুক। এবং সর্বশেষও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা এটা বলছি যে প্রথম হচ্ছে যে একটা সাধারণ নীতিমালা, খাদ্য ব্যবসায়ীদের জন্য সাধারণ একটা নীতিমালা থাকবে, যে নীতিমালার অধীনে যদি কোয়ালিফাই করি তবেই আমাকে আপনার লাইসেন্স দেওয়া উচিত। শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স নিয়ে আমাকে ছেড়ে দিলেন খাদ্যের মতো ব্যবসাতে। স্যার যেটা বলছিলেন যে মানুষ তো এই খাদ্য খাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। খাবারটা যদি অনিরাপদ হয় তাহলে তার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেলে ওই খাতে সরকারের ব্যয় বাড়বে। সব মিলিয়ে আমাদেরকে প্রথমে করা উচিত হচ্ছে একটা সাধারণ নীতিমালা, যে নীতিমালা কোয়ালিফাই করলে আমাদেরকে করা উচিত। আর মালিক ম্যানেজার যারা থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, আমাদেরকে অনেকগুলো বিষয়ে
করতে হয়। আমি একবারই সব কথা বলি না, হয়তো করব, পরে আবার বলবো। আর ভোক্তা অধিকারের কথা যারা বলছেন, ভোক্তা অধিকারে দেখলাম ভোক্তা অধিকারের জনবল আছে, অফিস আদালত সব আছে, কিন্তু ওনারা বাজার মনিটরিং এর নামে মানে নিজেদেরকে মোবাইল কোড ভেবে নিয়ে বা নিজেদেরকে মোবাইল কোড সমাজে প্রমাণ করার জন্য যে কাজগুলো করছেন, এগুলো আইনানুগ হচ্ছে না। এটাতে আমাদের আপত্তি আছে। আমরা আপত্তি ডিজি মহোদয়কে বলেছি, সরকারের ঊর্ধ্বতন মহলকে বলেছি, লিখিতভাবে মৌখিকভাবে সবভাবে বলেছি। আমরা আশা করব যে সরকারের দিকে নজর দেবেন। না, যেটা বলছিলেন যে হচ্ছে না কেন, মানে আপনাদের কোথায় গলদ? এটা আমার মনে হচ্ছে যে এটা কিছুটা আমি অফ দ্য রেকর্ড, সরি, না আপনি বলবেন এখানে, সেটা হচ্ছে যে স্যার আপনি খেয়াল করবেন বোধ হয় যে যার যে কাজ সেই কাজে না করে যদি অন্য কাজ করে, তখন কিন্তু তার কাছ থেকে নিখুঁত কাজটা পাওয়া যাবে না, এক্সপেক্টেড যে রেজাল্ট সেটাও পাওয়া যাবে না। তো ওনাদের যে ভোক্তা অধিকারের যে কাজ, ভোক্তার অধিকার সংরক্ষিত করার জন্য যেটা, সেটার সাথে এই ঢালাওভাবে রেস্তোরাঁয় ঢুকে জরিমানা করা বা, আর জরিমানাটা কিন্তু কোনো না, মাপকাঠি না যে জরিমানা যত বেশি করবেন তত বেশি নিরাপদ খাদ্য পাওয়া যাবে, তত বেশি অধিকার সংরক্ষিত হবে। কোন বিষয়টা কার্যকর তাহলে এখন নিরাপদ খাদ্য? মূলত হচ্ছে আগে দিতে হবে সরকারকে আমাকে নীতিমালা, একটা নির্দিষ্ট নীতিমালা দিতে হবে, যে নীতিমালাতে চলবে। নীতিমালার মধ্যে ফেলে যারা যেসব রেস্টুরেন্ট আগে তৈরি হয়েছে তাদের হয়তো নীতিমালা পুরো কোয়ালিফাই করবে না, তাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, 6 মাস 9 মাস 1 বছর সময় দিবে সরকার। এই সময়ের মধ্যে যদি যে সরকারের যে চাহিদা সেটা পূরণ করতে পারে, তাহলে রেস্তোরাঁ চালাতে পারবে, নাহলে রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে। কারণ একটা বা 2টা বা 10টা বা 20টা রেস্তোরাঁ অপরিচ্ছন্ন থাকবে বা অনিরাপদ খাবার খাওয়াবে, তার জন্য আমি 50,000 রেস্তোরাঁ এই বদনামের ভাগিদার হই, এটা তো মেনে নেওয়া যায় না। যেখানে ভেজাল মুক্ত খাবার পাচ্ছে, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করা হয়, সেখানেই তো অভিযান চালানো হচ্ছে, সেটাই বন্ধ করা হচ্ছে। ঢালাওভাবে কি এরকম? এটা আসলে ঠিক না। সেটা ঠিক না কেন বলি, সেটা হচ্ছে যে প্রকৃতই অপরিচ্ছন্ন অবস্থানগত কারণে বা বিভিন্ন কারণে যারা থাকেন, আমাদের কাছে তথ্য আছে বা এটা আমরা আপনাকে দেখাই দিতে পারবে চোখে আঙ্গুল দিয়ে, যে সেখানে আপনারা সহযোগিতা করছেন, মানে যে মোবাইল কোড পরিচালনা আমরা বিগত দিনেও করেছি। 2009 সাল থেকে এটা শুরু করছিলাম, যে আমরা মোবাইল কোডের আদলে প্রশিক্ষিত করে তোলার জন্য বা সেলফ অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অব্যাহতভাবে। তো সবসময় আমরা করতে পারি না, এই জন্য যে আমাদের কাছে সরকারের পৃষ্ঠপোষকতাও দরকার, আপনার কাছে আবার আসবো। আমি একটু ইমরান হাসান আপনার কাছে যেতে চাচ্ছি। যে বিষয়টা আসছে আসলে বাংলাদেশে, যেটা আমরা যদি উন্নত বিশ্ব বা অন্যান্য দেশে দেখি, এখন এই অবস্থায় নেই। বাংলাদেশে আসলে এখন ফলমূল কিনতেও মানুষ ভয় পায় যে আসলে সেটা নিরাপদে খেতে পারবে কিনা, তার শিশুকে বাচ্চাকে খাওয়াতে পারবে কিনা। অনেক আতঙ্কের বিষয় আছে যে আমরা নিশ্চিত হতে পারি না, নিরাপদ হতে পারি না আসলে। সেটা ফলের ক্ষেত্রে হোক, সেটা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে হোক, এই মাপকাঠিটা কিভাবে নির্দিষ্ট হওয়া উচিত যে না, বাংলাদেশের মানুষ যে খাবার খাবে সেটা নিরাপদে খেতে পারবে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত কয়েক বছর যাবত কিন্তু এই মিডিয়ার মাধ্যমে কিন্তু ভোক্তারা সচেতন হয়েছে। ওনারা কিন্তু এখন কোনো কিছু কেনার আগে একটু চেষ্টা করে বাছাই করার জন্য, এটাকে ফরমালিন আছে কিনা, কোনো কেমিক্যাল মুক্ত কিনা। আপনি হয়তো জানেন যে বাজারে শাকসবজিরও একটা প্রবচন শুরু হয়েছে এরকম, যে অর্গানিক একটা স্লোগান শুরু হচ্ছে যে আমরা অর্গানিক চাই, কেমিক্যাল মুক্ত, সবকিছু মুক্ত। তো এটা আপনাকে একদিনে তো সম্ভব না। এটা সমস্ত মিডিয়া, সমস্ত মানুষ যখন অ্যাওয়ারনেস হয়ে যাবে, মানুষ যখন সচেতন হয়ে যাবে, তখন অটোমেটিকলি এই অসুবিধাগুলো থাকবে না। তো আমি মনে করি সরকারের উচিত হচ্ছে যারা এই ধরনের কেমিক্যাল ইম্পোর্ট করেন সেইখানে মূলত নজর দেয়া, যাতে এটা বাজারে না পাওয়া যায়। সহজলভ্য যখন হয়ে যায় ফরমালিন বা অন্যান্য কেমিক্যাল, তখন কিন্তু এটাতে ইউজ করতে কেউ দ্বিধাবোধ করে না। আরেকটা হচ্ছে আমাদের দেশে ট্রান্সপোর্টেশন, কোল্ড স্টোরেজ, এই ধরনের একটা অনেক প্রবলেম আছে। যেমন আমাদের আমগুলো একসাথে উঠে যায়, সংরক্ষণের কোনো ব্যবস্থা ওই রকমভাবে এখনো তৈরি হয়নি। না হওয়ার কারণ হয় কি, যে আমগুলো যখন 1-1.5 মাস লাগে না, 15 থেকে 20 দিনের মধ্যে সমস্ত আম যখন চাষিরা থেকে নিয়ে নেয়, মানে বাগান থেকে নিয়ে নেয়, তখন তো সংরক্ষণের কোনো উপায় থাকে না, তখন অসাধু উপায় অবলম্বন করে। এই দেশে তো আসলে
ওই ধরনের অ্যাওয়ারনেস তখন থেকে তৈরি হয়নি, আগে থেকেই। তো আস্তে আস্তে মানুষ তার এই ফলগুলোকে প্রিজার্ভ করার জন্য তার এই সম্পদকে তো আস্তে 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 এদিকে চলে, এই ট্রেন্ডটা ওইদিকে চলে গেছে। তো আমরা মনে করি যে সরকারের উচিত হচ্ছে যে অ্যাগ্রো বেসড আরও কোল্ড স্টোরেজ তৈরি করা, যাতে এই ফলগুলো 3 মাস যাবৎ সংরক্ষণ করে আস্তে আস্তে বাজারে সবাই পেতে পারে। এবং যখন ফলগুলো একসাথে চলে আসে, দামও কিন্তু চাষিরা ভালো পায় না। তো সব মিলে এই নজরগুলো সব জায়গায় দিতে হবে। গভর্নমেন্ট যদিও অনেক এগ্রিকালচারে ডেভেলপ করেছে, তারপরে আছে মনে করেন ন্যাশনাল ডিজাস্টার তো আছেই, সব কিছু মিলে। যাই হোক, এখন আমি যেটা বলছি, রবীন্দ্র ভাইয়ের সাথে আমি পুরোনো কথা একটু আসতে চাচ্ছিলাম, যে বিশেষ করে রেস্টুরেন্ট খাত নিয়ে কথা বলতে চাই। রেস্টুরেন্ট খাত নিয়ে আমরা বেশি সাফার করছি দীর্ঘদিন থেকে। এইটা একটা মানে বলা যায় মানে সরকার একটা বাহাবা নিচ্ছে, এবং সরকারের বা পাবলিক যেহেতু সাপোর্ট আছে এখানে মোবাইল কোর্টের পক্ষে, তার মানে সরকার এই কাজটা, সরকারের যে অধিষ্ঠিত লোকজন আছে এই কাজটা করতে বারবার উৎসাহ প্রদান করে। কিন্তু মোবাইল কোর্ট মানে যে কাজটা করছে সেটা কি? সেটাই আপনাকে বলছি, মোবাইল কোর্ট যখন আপনার, আমি বলি বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের কথাই বলি, ম্যাক্সিমাম কয়টা অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে? আপনি দেখেন র্যাবের একটা মোবাইল উইংস আছে, মোবাইল কোর্ট উইংস। আপনি দেখেন সিটি কর্পোরেশনের একটা আছে। আপনি দেখেন ভোক্তা অধিকার একটা মোবাইল কোর্ট পরিচালনা করে। আপনি দেখেন বিএসটি একটা ভোক্তা অধিকার পরিচালনা করে। আপনি দেখেন এই বাণিজ্য মন্ত্রণালয় একটা ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয় একটা পরিচালনা করে, আলাদাভাবে করে। তো 5টা-6টা অর্গানাইজেশন যদি ভোক্তা মানে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করে, তাহলে আমি কি মোবাইল কোর্টকে ফেস করব না আমি ব্যবসা করব? এবং ওনারা যখনই যায়, আপনারা দেখবেন যে আর্মস নিয়ে একদম পোশাকধারী পুলিশ, র্যাব, ওনারা এমনভাবে যায় যে আমরা সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কিত অবস্থায় পড়ে যায়, এবং ওনারা নানান রকম ভয়ভীতি। যেমন আমি এখানে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমি অন্যায় করিনি, কিন্তু আমাকে জোর করে অন্যায় করার মানে সাইন করার জন্য প্রেশার করছে। ইভেন অনেক প্রমাণ আছে। এরকম এই অভিযোগ হলে তাহলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সুযোগ আছে। না, এরকম আপনাদের কাছ থেকে জোর করে এরকম কি কোনো ঘটনা? সেটাই, হ্যাঁ, বহু ইভেন ফুটেজ আছে, আপনার ভিডিও ফুটেজ, টেলিভিশন কিভাবে জোর করে, যেটা বলছিলেন এই জোর করে সাক্ষাৎকার দিয়েছেন সে ব্যাপারটাতে। ব্যাপারটা হচ্ছে একটা রেস্টুরেন্টে যখন একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক পদের একজন ভদ্রলোক গিয়ে খাওয়া অবস্থায় কাস্টমারকে বের করে দিচ্ছে, এবং সেটা সিলগালা করে দিবে, অথচ তার কোনো রাইট নাই সিলগালা করার, এবং সে 2 লক্ষ টাকা জরিমানা করছে। কি কারণে? মাংস খোলা ছিল। মাংস কি প্যাকেট করে রাখা যায়? আপনি বলেন, একটা ভেরি সিম্পল কমন সেন্স, পচা মাংস কি কোনো কাস্টমারকে খাওয়াতে পারবেন? পচা মাছ কি খাওয়াতে পারবেন? ইজ ইট পসিবল? কোনো কেমিক্যাল দিয়ে যাই দেন, খাওয়ানো যাবে? হ্যাঁ, অপরিচ্ছন্ন পরিবেশ আছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। ওনার সাথে বলি, সরকারকে উচিত এখন এগিয়ে আসা। কিভাবে এগিয়ে আসবে? আপনি হাত ধোয়া কর্মসূচির জন্য বিশাল অ্যাওয়ারনেস তৈরি হয় হাত ধোয়ার জন্য, অথচ নিরাপদ খাদ্যের জন্য কি কোনো বড় কর্পোরেট কোম্পানি এগিয়ে এসছে? যারা আমাদের মাধ্যমে ব্যবসা করছেন, পানি বিক্রি করছেন, হোয়াট এভার কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছেন, এর লট অফ প্রোডাক্ট। একটা রেস্টুরেন্টে 200 থেকে 300 আইটেমস অফ প্রোডাক্ট লাগে। কোনো কোম্পানি কি এগিয়ে আসছেন যে নিরাপদ খাদ্যের জন্য আসেন, আমরা একসাথে কম্বাইন্ড হয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করি বা ট্রেনিং দিই কর্মচারীদেরকে, কর্মকর্তাদেরকে? আপনি হয়তো অবাক হবেন, এই সেক্টরে এডুকেটেড ছেলেপেলে আসে না। এটা একটা মূল কারণ হচ্ছে যারা কনজিউমার তারা কিন্তু ভালো বিহেভ করে না রেস্টুরেন্টে গিয়ে, এবং করে না বিধায় কিন্তু এই ট্রেডে কোনো এডুকেটেড বা একটু ভালো ফ্যামিলির কোনো ছেলেপেলে আসে না, এবং ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম থেকে জাস্ট চলে আসছে, এসলেই চাকরি রেডি, থাকা রেডি, খাওয়া রেডি, এবং চাকরি রেডি, কিছু টাকা নগদও রেডি। তো ব্যাপারটা হচ্ছে দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে এখন পর্যন্ত এস্টাবলিশড কোনো ম্যান পাওয়ার তৈরি হয় নাই। আবার যারাই ম্যান পাওয়ার একটু ভালো তৈরি হচ্ছে তারা এক্সপোর্ট হয়ে যাচ্ছে ম্যান পাওয়ারগুলো বিদেশে। আপনি জানেন আমাদের 2 কোটি লোক বিদেশে আছেন, এবং বহু রেস্টুরেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, ইভেন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো তো আমাদের ট্রেন আপ যারা একটু ভালো করছে তারা চলে যাচ্ছে। তো গ্যাপটা একটা রয়েই যাচ্ছে। তো এই সেক্টরে যদি পলিটেকনিকের সাথে, পলিটেকনিক ইনস্টিটিউটে যদি এই সেক্টরটাকে ওই মর্যাদা দিয়ে যদি অ্যাওয়ারনেস তৈরি করে এবং এই স্টুডেন্ট তৈরি করে যদি এখানে ট্রেন আপ একটা কর্মী দেওয়া যায়, এই কর্মী কিন্তু দেশে অবদান রাখতে পারবে এবং বিদেশে যেতে পারবে। হাসান, আমরা আপনার কথা আবারও আসবো, আলোচনা করবো নিয়ে, এবং গোলাম রহমান আপনার কাছ থেকেও জানতে চাবো। অনেকগুলো বিষয় আসছে যেগুলো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বীজ সংলাপে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। ঠিক আছে, সবার সেরা মেগার পাওয়ার টুলসে বাজি মার। এক কথায় বলতে গেলে মেগাই বাজারের সেরা। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলসে বাংলাদেশ। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। এই প্রথম RRM বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তি ব্যবহার করে রিহিটিং ফার্নেস ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সক্রিয় রানি TM500W গোল্ড। আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ নিরাপত্তা। RRM গ্রুপ। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না। সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। দর্শক, বিচ সংলাপে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা আলোচনা করছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এ বিষয়ে। আপনারাও যদি এই আলোচনায় যুক্ত হতে চান, আমাদের টেলিভিশন পর্দায় যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন দিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন, মতামত জানাতে পারবেন। আমরা আবারও আলোচনায় যেতে যাচ্ছি। গোলাম রহমান, আপনার কাছে যেতে যাচ্ছি। অনেকগুলো বিষয় আছে। রেজাউল করিম সরকার অভিযোগ তুলেছেন, ইমরান হাসান সেও বলেছেন যে আসলে মোবাইল কোর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, সেটা মানে যৌক্তিক কিনা বলা হচ্ছে। আপনিও একটা বলেছিলেন যে জনবল সংকটটা এখনো আছে। তো আসলে কি কি উদ্যোগ নেওয়া ওগুলো জরুরি, বা মোবাইল কোর্টের বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলেন। রেস্তোরাঁ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। রেস্তোরাঁ 5 তারা হোটেলেরও রেস্তোরাঁ আছে, আবার রাস্তার ধারে খুব গরিব মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা হয়। তো সবখানে একই ধরনের একই পর্যায়ের একটা স্ট্যান্ডার্ড থাকবে তা তো হতে পারে না। যে তাহলে তো আর কি অনেকে অ্যাফোর্ড করতে পারবে না। তাই এতে সবচেয়ে যেটা সবখানে নিশ্চিত করতে হবে, 5 তারা হোটেলে যেমন রাস্তার ধারের মানে আপনার রেস্টুরেন্ট বা অনেকটা রাস্তার ধারেও তো বিক্রি করে, ফুটপাতে খাওয়ার দোকান রেস্টুরেন্ট বলা যায় না, এটাকে খাওয়ার দোকান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে নিশ্চিত থাকে। এবং এই জন্যে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা বোধ হয় জরুরি। সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে উপকারিতা, এতে কিন্তু খুব বেশি অর্থের যে খরচ হয় তা না। হাতে গ্লাভস লাগাইয়ে খাবার পরিবেশ করা, এতে কয় টাকা, 5 টাকা 10 টাকা খরচ হয়, এটা বড় ধরনের কিছু না। অথবা একই তেলে বারবার ভাজি না করা। দেখা যায় আজকের যে তেল ব্যবহার করছে সেই তেল আগামী দিনে ব্যবহার করছে, এটা কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তো এই জনসচেতনতা বৃদ্ধি করার যে কার্যক্রম, সেইটা বোধ হয় জোরসোর করা উচিত। বিশেষ করে যে রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন আছে তারাও আর কি সরকারের দিকে কিছুর দিকে সবসময় তাকায় না থেকে নিজেরাও বোধ একটা স্ট্যান্ডার্ড করতে পারেন এবং ওটা প্রচার প্রচারণা এবং কিছুটা ওনাদের যারা সদস্য আছে তাদেরকে শর্ট ট্রেনিং 2 দিন 3 দিনের, এটা তো একবার পিএইচডি না অথবা মাস্টার্স ডিগ্রিও না, যে 2-4 দিনের একটা ট্রেনিং এর যদি ব্যবস্থা ওনারা করেন তাহলে বোধহয় অবস্থার উন্নতি হবে। আর রেস্তোরাঁ তো একমাত্র জিনিস না যেখানে ভেজাল হয়। আপনার তরমুজের মতো সাধারণ জিনিস, সেইখানে আপনার আমার এক পরিচিত লোকের বাসার বুয়া
কাজে আসতে দেরি হয়েছে, তাকে জিজ্ঞাসা করে হলো তুমি এত দেরি করে আসলে কেন? বলে যে 250টা তরমুজে ইঞ্জেকশন দিয়ে আসলাম। কি দিয়েছে? এটা হলো ডাই, যে টেক্সটাইল ডাই, যে রংটা যাতে আর কি হয়, এর কোনো প্রয়োজন নাই। এটা অহেতুক যে জিনিসটাকে বেশি লাল দেখানোর জন্যে, যে লাল দেখা হলে বেশি বিক্রি হবে। যদি কেউ এটা না করে তাহলে যে জিনিস আছে সেই জিনিসও বিক্রি হবে। এই যে স্বাস্থ্য সচেতনতার অভাব, বিশেষ করে বিক্রেতাদের এবং কিছু কিছু ক্রেতার অতি উৎসাহী মনোভাব, এটাও কিন্তু আপনার এই ভেজাল এবং কেমিক্যালস ব্যবহারে অনেক সময় উৎসাহিত করে। তাই জনসচেতনতা বৃদ্ধি করা বোধহয় খুবই জরুরি। যে আর মোবাইল কোর্টের কথা বারবারই এসেছে, আমার ব্যক্তিগত ধারণা মোবাইল কোর্ট ভালো কাজ করছে এবং এর মধ্যে কোনো কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো কোনো কর্মকর্তা বাড়াবাড়ি করতে পারে, এটা অস্বীকার করা যায় না। মোবাইল কোর্টের আইনের একটা বড় প্রিকন্ডিশন হলো, যিনি অপরাধ করেছেন তিনি যদি অপরাধ স্বীকার না করেন তাহলে কিন্তু শাস্তি দেওয়া যায় না। আত্মস্বীকৃত না হলে শাস্তি দেওয়া যায় না, এবং এতে একটা মানে লাগাম ছাড়া শাস্তিও দেওয়া যায় না, একটা নির্দিষ্ট পরিমাণ না হলে তাকে কোর্টে কেস করতে হয়। এইসব এবং মোবাইল কোর্টগুলি সব পরিচালনা হয়, কিন্তু এর মূল কর্তৃপক্ষ হলো হোম মিনিস্ট্রি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে সবচেয়ে বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে, তারপরে ঢাকা শহরে বিশেষ করে নানা কর্তৃপক্ষের নানা তোড়জোড় দেখা যায়, বিশেষ করে রমজানের সময়। আমাদের পরামর্শ হবে যে মোবাইল কোর্টটা একটা সমন্বিত কার্যক্রম হওয়া উচিত, সকল এজেন্সির মাধ্যমে একটা সমন্বয় থাকা উচিত, এবং কোন এরিয়াতে কারা কখন মোবাইল কোর্ট পরিচালনা করবে। আর মোবাইল কোর্টটা ব্যবসা বান্ধব হতে হবে, ব্যবসাকে নষ্ট করা তো কাজ নয়। এটা মোবাইল কোর্টের উদ্দেশ্য হলো ভোক্তা যাতে স্বাস্থ্যসম্মত পণ্যটি পায়, স্বাস্থ্যসম্মত খাবারটি পায়। মোবাইল কোর্টের উদ্দেশ্য এমন হওয়া উচিত নয় কখনো যে বেশি পরিমাণ জরিমানা আদায় করবো, আমি বেশি বাহাবা পাবো, এটা হওয়া উচিত নয়। তবে কেউ যদি একই অপরাধ বারবার করে তাহলে সেক্ষেত্রে মোবাইল কোর্টের খড়গহস্ত হওয়া প্রয়োজন বলে মনে করি। অফকোর্স আপনারা সবাই জানেন মোবাইল কোর্ট আর কি এখন একটা প্রশ্নবোধকের মধ্যে আছে। সম্প্রতি হাইকোর্টের একটা রায় হয়েছে, মোবাইল কোর্টের বোধ হয় আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে মোবাইল কোর্ট যদি উঠে যায় তাহলে কিন্তু অসাধু লোকদের, অসাধু ব্যবসায়ী এবং যারা দুর্বৃত্ত ব্যবসায়ীদের মধ্যে সবাই করে 98 জনই ভালো, কিন্তু 2 জন তো দুর্বৃত্ত। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি এই 98 জন ভালো সাইনবোর্ড দিচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যারা 2% খারাপ তারা কিন্তু ম্যানেজ করে সবকিছু করে। এই 98 জন কিন্তু ভালোভাবে সাফার হচ্ছে স্যার, মানে 98 জনকে কিন্তু মানে 2%কে আইনের ফোকাস হওয়া উচিত। 2% 98 জন সরকারের, তবে চেকস এন্ড ব্যালেন্সের জন্য সবসময় একটা সারপ্রাইজ এবং র্যান্ডমনেস এটা তো থাকতে হবে। ভালো বলে তাকে কখন পরীক্ষা করা হবে না, তাহলে আর কি ভালো মন্দ হয়ে যাবে। আমাদের দাবি একটা, ভালো কোর্ট থাকবে, কিন্তু আপনি ওইখানে সাথে একজন নিউট্রিশন কেউ থাকবে বা অথরিটিস কেউ থাকবে, এই ফুডটা ভেজাল হয়েছে কিনা সেটা পরীক্ষা করে ইনস্ট্যান্ট বলতে হবে। এটা তো এখন ম্যাজিস্ট্রেট সাহেব ফুডের আত্মস্বীকার, আমি যদি যেমন আত্মস্বীকৃত দুর্নীতিপরায়ণ যারা ছিল, ওদের তো নিজেরা নিশ্চয়ই দুর্নীতি করছে, নাহলে স্বীকার করতে যাবে কেন? এবং আপনাদের কাছে আমার পরামর্শ হবে যে আপনারা যদি কোনো অন্যায় করেন কোনো চাপের মুখে নথি স্বীকার করবেন না। এমন তৈরি করে, এনভায়রনমেন্টটা এমন হয়ে যে তখন যদি কেউ এই ধরনের এনভায়রনমেন্ট তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। সেই ব্যবস্থা কিভাবে যায়, সেই ব্যবস্থা আপনারা নেবেন। কেউ প্রতিবাদ না করলে
অন্যায় তো চলতেই থাকবে। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করে বলবেন যে মানে আমাদেরকে লাগাম ছাড়া করে দিন, এটা তো হতে পারে না। মোবাইল কোর্ট উঠে গেলে অথবা মোবাইল কোর্টের কার্যক্রম স্থগিত হলে একটা মানে অব্যবস্থাপনা এবং একটা অনেকটা নৈরাজ্যকর এবং যে কোনো আইদার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্টের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে এবং এই ব্যাপারে সকলে সহযোগিতা করবে। একই সাথে এটাও বলছি, কোনো নিরপরাধ লোকজন যাতে যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না। জি, রেজাউল করিম সরকার, আপনার কাছে আসছি। আপনি বলছিলেন, মানে যেটা গোলাম রহমানও বলছিলেন, যে অধিকাংশই হয়তো ভালো ব্যবসায়ীদের মধ্যে, কিন্তু অল্প সংখ্যক। তো রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আপনি জড়িত, সেখানে নেতৃত্ব দিচ্ছেন। তো এই যেটা আসছে প্রশিক্ষণের বিষয় আসছে, যে যারা কর্মী আছে তাদের প্রশিক্ষণ, রেস্তোরাঁ যারা, তারপরে জনসচেতনতা এবং সর্বোপরি যেটা যারা বিভিন্ন দুর্বৃত্তায়ন এসে অসাধু কর্মকাণ্ডে জড়িত, যারা এইসব ভেজাল মুক্ত খাবেন, তাদের বিষয়ে আপনাদের সমিতি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা সুযোগ আছে কিনা আপনাদের সমিতি? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নটার শেষাংশে আমি উত্তর দেব। আমার কথা প্রথমে আমি, স্যার যেহেতু টোটাল ভোক্তার প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, আমি ধরে নেব তো উনি ভোক্তা আমার, আমি ব্যবসায়ী, উনি আমার ভোক্তা। তো স্যারের কথা এবং আপনিও ওই বিষয়গুলো তুলছেন, আমি এই বিষয়গুলো আগে একটু বলে নেই। এক নম্বর হচ্ছে ফলমূল খেতে লোকজন ভয় পায়, এটা মানে ইয়ের কথা না, এবং সবাই জানে। এখন আমার ওয়াইফও বাজারে গেলে ফলমূলের খাওয়ার দরকার নাই। কিন্তু মজার কথা হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পরে, কয়েক দফা বৈঠকের পরে, যখন মাহফুজুল হক সাহেব আসলেন চেয়ারম্যান হয়ে, ওনার সাথে সর্বশেষ যে মিটিং করছি গত মাসের 17 তারিখে, এটা পরের মাসের 17 তারিখ, আজকে এখন মে মাস, এপ্রিলের 17 তারিখ ওনার সাথে সর্বশেষ মিটিং আছে। সেই মিটিংয়ে স্যার দায়িত্ব নিয়ে বলছেন, চেয়ারম্যান মহোদয়, যে আমরা যেটা আগে মনে করতাম তখন আবার এডিএম ঢাকা উনি ভদ্রলোক ছিলেন, তো এডিএম সাহেব বললেন যে স্যার এইটা তো আপনি বলছেন, তাহলে তো আমাদের অনেক কাজ এরকম আমরা ভুল করে ফেলেছি। ভুলটা কি? সেটা হচ্ছে যে আমের ভিতরে একটা ফরমালিন আছে, আমের ভিতরে ফরমালিন আছে। আপনি যখন ফরমালিন কিট দিয়ে পরীক্ষা করলেন, আপনি শুধু দেখলেন তার ভিতরে ফরমালিন আছে, আপনি সঙ্গে সঙ্গে তার 10 গাড়ি আম ধ্বংস করে দিলেন। কিন্তু আমের ভিতর মানে নেচার, প্রকৃতি একটা ফরমালিন দিয়ে দিছে আপনাকে, মানে এটা ইনসাইড ফরমালিন নাকি আউটসাইড পুশ করা হয়েছে এটা বের করতে হবে। না করে আপনি গাড়ি গাড়ি আম ধ্বংস করে দিলেন, মানুষের কাছে প্রচার করলেন, মানুষ ভয় পেয়ে গেল। আমের ভিতরে ফরমালিন, আমের ভিতরে ফরমালিন বাইরে থেকে দেওয়া নয়, শাকসবজিতে দেওয়া ফরমালিন বাইরে থেকে দেওয়া নয়, এগুলো তো আপনার সেলফ ফরমালিন, ভিতরের ফরমালিন, প্রাকৃতিকভাবে কিছু ফরমালিন থাকে। যদি আউটসাইড সবজিতে কীটনাশকের ব্যবহার তো বেশ মাত্রাতিরিক্ত হচ্ছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করি, একটা কমলা আপনি কিনে নিয়ে আসছেন, দেখা গেল 1 মাসেও এটার কি কমলা এটা পচে না, এটা পচে না। ঢাকা দক্ষিণ উত্তরের 2 জন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, একজন সম্ভবত বিমান বাহিনীর কি লোক, একজন সেনাবাহিনীর লোক, ব্রিগেডিয়ার জেনারেল। ওনারা এই কথাটা বলছিলেন যে দীর্ঘ সময় হয় না। তার সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু জাতীয় খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হলো। অর্থাৎ আমি স্যার বোঝাতে চাচ্ছি যে আমরা যে কোনোভাবেই হোক, সেটা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ওর আমাদের এমন একটা পারসেপশন, পাবলিক পারসেপশন থেকে এই বিষয়টা যেটা আসছে, যেটা বলা হচ্ছে, এভাবে ভয়াবহ অবস্থা না। এটা করার মানে হচ্ছে আমরা ফল মূল শাক সবজি সব ছেড়ে দিয়ে আনহেলদি জীবনযাপন করব, এটা হতে পারে না। এবং এটা ওনার দায়িত্ব নিয়ে বলছেন, সবগুলো সর্বাংশে সত্য না। এখন অপরিচ্ছন্ন কিভাবে হয় এটা, আমি কিন্তু আপনার সর্বশেষ কোশ্চেনটা দিবাকে সর্বশেষ উত্তর, আগের কোশ্চেন মানে আমরা আলোচনা, জি আমি সংক্ষিপ্তভাবে সেরে নিচ্ছি। অপরিচ্ছন্ন হয় কিভাবে? আমরা কিভাবে কাজ করি? আমরা কি ওয়েস্টার্ন প্যাটার্নে কাজ করি? না, আমরা দেশীয়ভাবে কাজ করি। দেশীয়ভাবে কিরকম করে কাজ করি? মাটিতে বসি, আপনার কি বলে ইয়াতে, আপনার বটিতে। আমরা কিন্তু কাটার নিয়ে উপর থেকে কাটি না, আমরা নিচে বসে কাটি। নিচে বসে যখন কাটবেন, আপনি অলরেডি কিন্তু ওই জায়গাটা ক্লিন করার আগে মুহূর্ত পর্যন্ত অপরিচ্ছন্ন দেখাবে।
কিন্তু এই অপরিচ্ছন্নতা জীবাণু ছড়ানোর মতো অপরিচ্ছন্ন না, কারণ একটা জীবাণু ছড়াতে গেলে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়ের আগে কিন্তু এটা আমরা ক্লিন করে ফেলি। এখন কাজ করার সময় যদি আমাকে গিয়ে আপনি ধরেন এবং ধরে বলেন যে এটা অপরিচ্ছন্ন, এই অপরাধে আমার জরিমানা করেন এবং তাও আবার করিলেন আমার অপরাধের গুরুত্ব দেখে নয়, আমার সামর্থ্য কিরকম আছে এটা দেখে। যে কথাটা ইমরান হাসান পরোক্ষভাবে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে সবচেয়ে পরিচ্ছন্ন রেস্তোরাঁয় গিয়ে আপনি সিলগালা করলেন, আর ঢাকা শহরে সবচেয়ে অপরিচ্ছন্ন রেস্তোরাঁ কোন এলাকায় আছে, মানে যেটাকে রেস্তোরাঁ বলা যাবে না, স্যারের ভাষায় খাবার দোকান, দরিদ্র মানুষেরা খাওয়া দাওয়া করে, সেটা কোথায় আছে আপনিও জানেন, স্যারও জানেন, আমারও জানেন, সবাই জানেন, পুলিশও জানে, ম্যাজিস্ট্রেট মহোদয়রা জানেন। কিন্তু 2 লক্ষ টাকা জরিমানা করে সিলগালা করা হলো কিন্তু একদম মডার্ন রেস্টুরেন্টকে। এই বিষয়গুলো আমাদেরকে দেখা উচিত। এরপরে আসবে আপনার মোবাইল কোর্টের যেটা বলে সমন্বয় নাই, 5টা 7টা ডিপার্টমেন্ট মোবাইল কোর্ট চালাবে কেন? মোবাইল কোর্ট প্রয়োজন হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করে সরকার সব আইনের উপরে এটাকে স্থান দিছে, যদি সাংঘর্ষিক না হয় তাহলে এই আইনটাকে প্রাধান্য দেওয়া হবে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে নিরাপদ খাদ্য আইন 2013। তো আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে, ওনারা সমন্বয় করবেন, এই মোবাইল কোর্টগুলো চলতে পারে। আর মোবাইল কোর্টের একটা বিষয় যেটা আমি কোর্টও যেটা বলছেন, মোবাইল কোর্টটা নিয়ে রিট হলো কেন? নিশ্চয়ই বারংবার অধিকার লঙ্ঘিত হয়েছে, এক পর্যায়ে এগ্রিভ পার্সন রিট করছে এবং সেই রিটের শুনানি ফলেই তো মহামান্য হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের চালাতে না করলেন। এটার অন্যতম আমি যতটুকু বুঝি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়রা মোবাইল কোর্টে যান, সবগুলো কোর্ট পরিচালনা করার যে শিক্ষাগত যোগ্যতা অথবা যে জ্ঞান থাকা দরকার তা তাদের আসলে কিন্তু নাই। ফুড কোর্ট কিন্তু আপনি জানেন মোবাইল কোর্ট কিন্তু কোনোদিনই বন্ধ হবে না, বন্ধ হোক তাও আমরা চাই না। মোবাইল কোর্ট চলবে এবং মোবাইল কোর্ট পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশ পিরিয়ডে ছিল, বাংলাদেশে ছিল, এখনো থাকবে, আগামী দিনেও থাকবে। কিন্তু যে নিয়ম নীতির মধ্যে হওয়া উচিত, স্যার যেটা বললেন যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমার অপরাধ প্রথমে আগে লিখবেন, তারপর আমাকে জিজ্ঞেস করবেন, তারপর আমরা আবারও আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এরপরে ইমরান হাসান আপনার কাছে আসবো। দর্শক, বীজ সংলাপে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না, সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। যখন বাড়িতে বাড়তি বিদ্যুতের চাপ, অবশ্যই ওয়্যারিং এর সময় সঠিক মানের কেবলস ব্যবহার করুন। আমার লক্ষ্মী বৌমা, বিজলি কেবল সঠিক মানের কেবল ব্যবহার করুন, যুগের পর যুগ বিজলি কেবলস। লেগেছে তোর হাতে, করেছে মন চুরি, তুই হলি যে আমার গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের সেরা গ্যারান্টি। এলিট পাওয়ার গোল্ড মেহেদি। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না, সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। হাই কন্ট্রাস্ট পিকচার কোয়ালিটি এবং স্টাইলিশ আউটলুকের অ্যাডভান্সড আইপিএস অ্যান্ড WHDS টেকনোলজির প্যানেলযুক্ত ওয়ালটন এলইডি টিভি। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন, আমাদের পণ্য। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা।
যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ট্রাস্ট কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে অনলাইনে ভর্তি রেজিস্ট্রেশন চলছে। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক ক্লাসরুম এবং উন্নত আবাসিক সুবিধা। কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হয় না, সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। ট্রাস্ট কলেজ, ইউ ক্যান ট্রাস্ট। বিশ্বলাভে আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা আলোচনা করছি নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। আলোচনা করছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রেজাউল করিম সরকার রবিন। আমি আবারও আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি কয়েকটা বিষয়, প্রশিক্ষণের কথা বলছিলেন, মোবাইল কোর্ট পরিচালনার কথা বলছিলেন। আসলে আলোচনার শেষের দিকে আমরা চলে আসছি। তো কোন বিষয়গুলো আসলে খুব পদক্ষেপ নেওয়া জরুরি, যেটার জন্য খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে, ভোক্তা অধিকার রক্ষা হবে এবং হোটেল বা যারা ব্যবসায়ী আসে তাদের অধিকার রক্ষা হবে? ধন্যবাদ। এখন আমি যেটা মূলত জোর দিব যে প্রশিক্ষণ দেওয়া, যেটা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিদ্ধান্ত নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানিয়েছি এবং সরকার উচ্চ মহলেই বলেছি যে যদি ছুটির দিনে আমরা শর্ট কোর্স স্যার যেভাবে বললেন যে আমরা যদি শুধু শুক্র শনিবারে প্রশিক্ষণ দেওয়া যায়, তাও কিন্তু আমরা মাসে 8 দিন করে দিতে পারবো। সম্ভবত এটা আমাদের 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাসে আমরা একজন কর্মীকে পুরোপুরি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার কিভাবে প্রস্তুত করা যাবে, কিভাবে সংরক্ষণ করা যাবে, কিভাবে পরিবেশন করা যাবে, এটা আমরা শেখাতে পারবো। এটা থেকে আমরা একদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো, 2 এই প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশ কিন্তু আপনার বিদেশের যে শ্রম বাজার সে উপযোগী করে গড়া হয়ে যায়। আমরা একজন দর্শক আছে আমাদের সঙ্গে, আমরা যদি একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি মেহেরপুর থেকে নাজমুল করিম মুক্তা বলছিলাম। মেহেরপুর বলতে গেলে মুজিবনগর মেহেরপুর, এটা আমার আমের দেশ, আমার সবজির দেশ। হ্যাঁ, তো সব মিলিয়ে এখন যেটা যে বিষয়টা আসছে যে আমাদের মেহেরপুরে এখনো হিমসাগর আম বা ল্যাংড়া আম এ ধরনের আমগুলো আনার সময় হয়নি বা পাওয়ার সময় হয় না। তা অনেক অসাধু ব্যবসায়ী আপনার এই মতো অবস্থায় আমগুলা পেরে তরল কেমিক্যাল দিয়ে পাকাচ্ছে, যে কারণে আমাদের এগুলোকে খাওয়াতে ঝুঁকি হয়ে যাচ্ছে। কারণ এই কেমিক্যালটা দিলে পরে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে আমটা রং হবে এবং পেকে যাবে। আমটা যদি মানে পাকা 15-20 দিন আগে বা 1 মাস আগেও পাওয়া যায়, তারপর একই অবস্থা হবে। এটা কোনো ফরমালিন নয়, এটা হচ্ছে তরল কেমিক্যাল। তার বাইরে আগে পাকাতে এখন নতুন পথ অবলম্বন করেছে, তরল কেমিক্যাল মিশিয়ে আমের মধ্যে দিয়ে করে দিয়ে আমগুলা পাকাচ্ছে। শুধু আমরা ফরমালিন দিতে ভয় পাচ্ছি, কিন্তু এখন যে একটা বিষাক্ত একটা কেমিক্যাল আমরা পাকাচ্ছে, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা আমাদের খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ কমিটি এটার জন্য কি কাজ করতে পারে, এটা আমার প্রশ্ন। জি জি, আমরা বুঝতে পেরেছি যেটা যে বলা হচ্ছিল যে আসলে আমের এখনো পাকার সময় হয়নি, কিন্তু আমরা বাজারে পাকা আম দেখতে পাচ্ছি। যে বিষয় নিয়ে কিছু কথা বলবেন, স্যারের কাছেও জানতে চাবো যে আপনি যে বিষয়টা অবদান করছিলেন। তো প্রথমে আমি জোর দিব যে সরকার এই যে প্রশ্নটা আসলো, দর্শক যেটা বললেন যে উনি তো বাস্তবতার চোখ দিয়ে দেখে, উনি নিজের চোখে দেখে তো তারপর প্রশ্নটা করেছেন। অর্থাৎ এটা যদি হয় তাহলে সরকারি মনিটরিং থাকতে হবে। সরকারি মনিটরিং যদি শক্ত হয়, যেমন আমাদেরকে অনেক সময় অভিযুক্ত করা হয় এরকম বলে যে হলুদ ব্যবহার না করে ইটের গুঁড়া মিশানো, হলুদ ব্যবহার ইটের গুঁড়া মিশানো আছে কি না এটা প্রতি মুহূর্তে চেক করে নিয়ে ক্রয় করা সম্ভব না। এটা দেখবে সরকারি এজেন্সিগুলো, এবং এটা যদি বাজার কমিটি আমরা ট্র্যাক করে রাখি বিষয়টা সরকারি মনিটরিং হিসাব, তাহলে ভালো হবে। বাজার কমিটি দেখবে যে তার এলাকাতে এই ইটের গুঁড়া মিশানো হয় কিনা, হলুদে মরিচে মিশানো হয় কিনা, এই জিনিসগুলো দেখবে। এটা ভেজাল। রেস্তোরাঁতে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ভেজাল নাই। রেস্তোরাঁতে কোনো ভেজাল মানে কি মিশ্রণ, এক দামের সাথে আরেক দামের দুটো একত্রে মিলিয়ে বেশি দামের বিক্রি করা, কিন্তু সেই রকমের কোনো সম্ভাবনা রেস্তোরাঁতে নাই। যাই হোক, রেস্তোরাঁর শ্রেণীমানের কথা স্যারের কথায় উঠে আসছে, আপনার কথায় উঠে আসছে, শ্রেণীমানটা হওয়া উচিত। আপনি যদি সোনাঘাটে খেতে যান তাহলে আপনি কিন্তু বুঝে যাবেন এটা কোন মানের রেস্তোরাঁ এবং কি পরিমাণ আপনার খরচ, সেই পরিমাণ অ্যাফোর্ডনেস থাকলেই তবে যাবেন।
এখন আপনি যদি কারণ বাজার ওই একই কারণ বাজার ওই পাশে আর এই পাশে যদি খেতে যান, আপনি খেতে পারবেন অনেক সময় দামি পোলাও খেতে পারবেন ওই বিভিন্ন কনভেনশন সেন্টার থেকে মানে উদ্বৃত্ত জিনিস ওখানে শেষ দরে বিক্রি হয়। কিন্তু এখন এই জিনিসগুলো দেখবে কে? এগুলো তো মনিটরিং সরকারই করবে, কিন্তু সরকারি করার মানে এই না আমরা একটু ইমরান শুধু জরিমানা দেওয়া এই করা আপনার হবে। কাছে যেতে চাচ্ছি যে আমরা আলোচনার শেষের দিকে আসছি, যে আসলে যেটা বলছিলাম যে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আমরা চাই, তো সেই পদক্ষেপগুলো সেই ব্যাপারে একটু জোরালোভাবে বলতে চাই, আমি সরকারের কাছে আবেদন করছি। আমরা এবারে বিসিসিতে নতুন, আপনি জানেন গতকালকে আমাদের নতুন কমিটি হয়েছেন, প্রেসিডেন্ট এসছেন, সবাই ইয়াং, এবং আমরা মনে করি যে আমরা এই ফেডারেশন থেকে একটা বিশাল ভূমিকা রাখবো কিভাবে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা যায় আমাদের দেশে। তার আগে আমি একটু বলতে চাই যে যখনই আপনি কোনো ব্যবসা করতে যাবেন তার কিছু নীতিমালা আছে। যেমন আপনি আমাকে 10টা, আপনি এই চ্যানেল করেছেন, আপনারা এখানে কিছু নীতিমালা গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, সম্প্রচার নীতিমালা। আমি শুনেছি এখনো নাকি সম্প্রচার নীতিমালা পুরোপুরি হয়নি। যাই হোক, প্রত্যেকটা জায়গায় গ্যাপগুলো আছে। আমি একটু আমরা একটু আলোচনা আসছে, আবার আরেকজন দর্শক যদি আমরা একটু শেষের দিকে আমাদের সঙ্গে দর্শকরা যুক্ত হচ্ছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন এবং আপনি কোথা থেকে বলছেন? আমি বান্দরবান থেকে বলছি। জি বলুন। আমি রেস্টুরেন্টের মালিক। আমি আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির রবিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কথা বলার জন্য আমাদের পক্ষ হয়ে। জি, আমি বান্দরবানের ট্যুরিজম এলাকা, আপনারা জানেন খুব রাইজিং একটা জেলা বান্দরবান। নিরাপদ খাদ্য আইনটা বাস্তবায়ন এবং রেস্তোরাঁর, হোটেল রেস্তোরাঁর ভালো পরিবেশ বজায় রাখার জন্য প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব সাফার করি যে আমার মনে হয় গভর্নমেন্ট, যদি আমি স্যারকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের মাধ্যমে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মহোদয় এবং মহাসচিব মহোদয়, আপনাদের তো উদ্যোগে অতি সত্তর বান্দরবানের জন্য একটু ভালো প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা করবেন। আমরা সার্বিকভাবে যারা রেস্তোরাঁ এবং হোটেলের মালিক আছে, আমরা সরকারকে জি আমরা বুঝতে পেরেছি যে প্রশিক্ষণের বিষয়টাই আসছে। জি, যেটা বলতেছিলাম যে আপনাকে 10টা নিয়ম বা 15টা নিয়ম একটা রেস্টুরেন্টের বা একটা যে কোনো খাদ্য পরিবেশন কোম্পানি যদি করে, আপনাকে একটা দিয়ে দিতে হবে 10-15টা ক্রাইটেরিয়া, যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন। এগুলো ফুলফিল করার পরে আপনি ট্রেড লাইসেন্স দিবেন বা অন্যান্য আপনার অনুমোদন পত্র দিবেন। কিন্তু সেটা না করেই শুধু ট্রেড লাইসেন্স নিয়েই একজন ব্যবসা করছে। আরেকটা ব্যাপার খুব জোরালোভাবে বলতে চাই, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা আইন করেছিল যে রেস্টুরেন্ট মালিক সমিতির ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া হবে না, কিন্তু ওনারা ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে। সরকার আইনই সরকার মানছে না। তো আমাদের কাছে আসলে হয় কি, আমরা কিছু আমাদের তরফ থেকে, যেমন বিজিএমই যেটা করে, সমস্ত ফ্যাক্টরিগুলো কিন্তু বিজিএমই ভিজিট করে করে একটা লাইনে নিয়ে আসছে, একটা কমপ্লায়েন্সে নিয়ে আসছে। ঠিক আমরাও চাচ্ছি আমাদের টোটাল সেক্টরটাকে একটা কমপ্লায়েন্সে, বিশেষ করে ফুড সেফটির ব্যাপারে কোনো ছাড় নাই, কমপ্লায়েন্সে নিয়ে আসে। কিন্তু সেই জন্য সরকারকে একসাথে কাজ করতে হবে। আমি যদি একটা রেস্টুরেন্ট ওনার্সকে দিয়ে দিই যে তোমাকে এই 20টা আইন মানতে হবে, ওই 20টা আইনে তখন ম্যাজিস্ট্রেট যাবে অবশ্যই, তুমি কোন আইনটা মানোনি, কোন আইন না মানার জন্য কত টাকা জরিমানা বা কি পানিশমেন্ট হবে, সেই আইনটা উল্লেখ করা থাকা উচিত। এখন হচ্ছে কি, যে উনি বলেছেন যে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন মিনি সিলি একটা ব্যাপার জন্য, যেটা ইগনোর করতে পারতো বা ওয়ার্ন করতে পারতো, সেটার জন্য একটা 2 লক্ষ টাকা জরিমানা। এবং মিডিয়া এমনভাবে এটাকে ফলোভাবে প্রচার করে যে আমরা একটা ভীষণ বড় কোনো অপরাধী। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে আমার অজ্ঞতা, আমাদের অজ্ঞতার জন্যই কিন্তু আমরা সেই অজ্ঞতাটাকে মানে গ্যাপটাকে ঠিক করার জন্য উচিত হচ্ছে গভর্নমেন্ট আমাদেরকে একটা টাইটেরিয়া দিয়ে দিবে, সেই টাইটেরিয়া আমরা মেনটেন করব। সেটার উপরে আমি মনে করি ইমরান হাসান, আমরা একটু গোলাম রহমান আপনার কাছে আসতে চাচ্ছি। অনেকগুলো বিষয় আসছে, আপনিও অবতারণা করেছেন, প্রশিক্ষণের বিষয় আসছে, মোবাইল কোর্টের বিষয় আসছে। একটা বিষয় আপনার কাছে দিয়ে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে রমজান আমাদের খুব কাছে সন্নিকটে। রমজান ঘিরে যেটা দেখি যে বাজার ঊর্ধ্বমুখী হয় এবং ভেজালের যে প্রবণতাটা এই রমজান ঘিরেই বেশি বেড়ে যায়। অথচ আমরা পবিত্র মাস বলছি, আমরা সংযমের মাস বলছি, কিন্তু এটা থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? আসলে কি পরামর্শ আপনার? এটা রমজান মাস তো সংযমের মাস, ইবাদতের মাস, কিন্তু লোভ বোধ হয় ইবাদতকে অতিক্রম করে যায়। যারা হয়তো যে ব্যক্তি ভেজাল দিচ্ছে, যে ব্যক্তি আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করে অতি মুনাফা করছে, তারা পরেশগার মানুষ, রোজা করেন, নামাজ পড়েন, কিন্তু এই যে ধর্মে যে বলা আছে ওজনে বা মাপে কখনো
কাউকে ঠকাম যাবে না। এটা মহা অপরাধ। সেই সচেতনতা বোধহয় আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। তো আমাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছে তারা যদি শুক্রবারে খুতবার সময় যে আমরা বয়ান করেন ওনারা, সেখানে যদি এইসব অপরাধ করলে আল্লাহর যে কাউকে ছাড় দিবেন না এবং পরকালে দায়ী হবেন, সেই বিষয়ে সচেতন করে তোলে, তাহলে হয়তো কিছু সফলতা পাওয়া যেতে পারে। সাথে সাথে সে তো আখেরাতের ব্যাপার, সাথে সাথে দুনিয়াতে এই ধরনের অপরাধ করলেও যে শাস্তি হয়, সেই জন্যে এই মোবাইল কোর্টের যে কার্যক্রম সেইটা ন্যায়ানুগভাবে, আমি আবার বলছি ন্যায়ানুগভাবে পরিচালিত হয় এবং জোরদার হয়, সে দাবিও রাখছি। জি, রেজাউল করিম সরকার, আপনি কিছু বলবেন? যেটা আমি মনে করি যে আমার প্রথম এটা থাকবে সারা বাংলাদেশের যে 50-55 হাজার রেস্তোরাঁ মালিক আছে তাদের কাছে, যে ধর্মীয় সময় সারা পৃথিবীর দেখি যারা বিধর্মী, আমাদের মুসলমানদের ভাষায় যারা বিধর্মী, তারা তাদের ধর্মীয় উৎসবের সময় কম দামে বিক্রি করে, ভালো জিনিস দেয়, অনেক সার্ভিস দেয়। আর আমরা এই বদনামটা নিব কেন মুসলমান সম্প্রদায়? যে আমাদের রমজানের সময় আমরা অসাধু কাজ করব, খারাপ কাজ করব, অধিক মুনাফার লোক করবো, তা কেন করবো? এবং আমি বিশ্বাস করতে চাই যে আমার এই 50-55 হাজার রেস্তোরাঁ মালিকেরা এটা করেন না। আমি ব্যক্তিগতভাবে আমার রেস্টুরেন্ট বা আমাদের যেসব রেস্তোরাঁ আছে, এই রেস্তোরাঁতে ইফতারের সময় আমরা বিনা পয়সাতে অনেক সার্ভিস দিতে হয়, দিয়ে থাকি। এটা ধর্মীয় চেতনা থেকে, ব্যবসার উদ্দেশ্য না। আমি সেই জন্য সারা বাংলাদেশের সকল রেস্তোরাঁ মালিকের কাছে অনুরোধ জানাবো যে প্রথম হচ্ছে যে দিনে দুপুরে, যেহেতু এটা একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, এখানে প্রকাশ্যে পানাহার যেন না করে কেউ, এই দিকে খেয়াল রাখবেন। এবং পাশাপাশি আমি বলবো যে চেষ্টা করবেন একজন রেস্তোরাঁ মালিক সর্বতভাবে আপনার কাছে যেন একজন রোজাদার ব্যক্তি প্রকৃতই যে নিরাপদ খাদ্য তার প্রয়োজন সেটা যেন পায়। এটা এবং সেটা করতে গেলে যা যা করতে হবে সেটা করতে হবে আমাদের। আমরা ইতিমধ্যেই বান্দরবনের সেক্রেটারি একটা প্রশ্ন করছিলেন শাহাদাত, আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। হ্যাঁ, তো বান্দরবনে আমরা অতি শীঘ্রই আমরা একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব এবং ট্রেনিংয়ের আয়োজন করব। শুধু বান্দরবন না, সকল জেলাতে আমরা পর্যায়ক্রমে এটা শুরু করব এবং সরকার নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে আমরা চেয়েছি সহযোগিতা। আমরা যদি সরকারের সহযোগিতা পাই তাহলে একটু দ্রুত করতে পারবো, নাহলে আমাদের নিজেদের ক্ষমতার উপরে যদি করতে হয় তাহলে একটু সময় লাগবে। তবে আমরা শুরু করেছি এবং আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। বাংলাদেশ রেজাউল করিম সরকার রবিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমরান হাসান, আপনাকে ধন্যবাদ। গোলাম রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন আমরা বীজ সংলাপ করি ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে। আশা করি নিউজ 24-এর সাথেই থাকবেন।